আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ব্ল্যাকমেইল দিয়ে জামাতের সংসদীয় যাত্রা শুরু। দর্শক, বাংলাদেশের মানুষকে সাধুবাদ জানাতে হয়, আর একবার সাধুবাদ জানাতে হয়। বাংলাদেশের মানুষ নিজ হাতে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন মন্দের ভালো বিএনপিকে সিল মেরে ভোটে। আজকে যদি জামাতের সিল মারতেন আপনারা, তাহলে এতক্ষণে বাংলাদেশের কি অবস্থা হতো সেটি কল্পনা করলেও গা শিউরে ওঠে। আজকে প্রথম দিন, আজকে শপথ, সংসদ সদস্যদের শপথ ইতিমধ্যে হয়ে গেছে। জামাত গড়িমসি করছিল। জামাত গড়িমসির করবার কারণ হচ্ছে এই যে সংবিধান সংস্কার কমিশন তথাকথিত। বিএনপি জানিয়ে দিয়েছে সকালেই শপথ নেওয়ার কালে যে আমরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেব, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ নেব না, কারণ এটা সংবিধান বহির্ভূত বিষয়। আর তাতেই জামাত প্রথমে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল বিএনপিকে যে বিএনপি যদি এই শপথ না নেয় তাহলে আমরা সংসদ সদস্য হিসেবেও শপথ নেব না। অবশেষে জামাত ঢোক গিলেছে গুলিয়ে গুলিয়ে যে তারা শপথ নিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে আজ এক ঐতিহাসিক দিন। ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উৎসব মুখর পরিবেশে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান ইতিমধ্যে হয়ে গেছে। বিএনপি শপথ নিয়েছে, জামাত নিয়েছে, স্বতন্ত্র সংসদ সদস্যরা নিয়েছে। আর যে মুহূর্তে এই ভিডিওটি প্রচার হচ্ছে সেই মুহূর্তে ততক্ষণে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নিয়ে ফেলেছেন। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এই আনন্দ উৎসবের মাঝেই আজকে সকালের দিকে হঠাৎ ছন্দপতন হয়েছিল। শপথের মধ্যে দেখা দিয়েছিল চরম বিভেদ। যে জামাতে ইসলামীকে সাথে নিয়ে বিএনপি এই পথ পাড়ি দিল, সেই জামাতই কি এখন বিএনপিকে ব্ল্যাকমেইল করতে চাইছিল? সংবিধান সংস্কার ইস্যু নিয়ে আজ সকালে যে নাটকীয় মোড় নিল বাংলাদেশের রাজনীতি, তাকে নতুন সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল। আজ মঙ্গলবার সকাল 10টা থেকেই সংসদ ভবনের সাজ রব ছিল। বিএনপির সংসদীয় দলনেতা হিসেবে তারেক রহমান ইতিমধ্যে শপথ নিয়েছেন। আমি খানিক আগে বললাম প্রধানমন্ত্রী হিসেবে এতক্ষণে শপথ নিয়েছেন, কিন্তু বিপত্তি ঘটালো বেলা বাড়ার সাথে সাথে। দুপুর 12টায় যখন জামাতে ইসলামের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু ঠিক তার আগেই বোমা ফাটিয়েছিলেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় তবে জামাতের কোনো সদস্যই আজ শপথ নেবেন না। জামাতের দাবি খুব স্পষ্ট, জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে এবং যেখানে 77% মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেই সংস্কার ছাড়া এই সংসদের কোনো অর্থ নেই। দর্শক, ভেবে দেখুন, যে সরকার এখনো পূর্ণাঙ্গভাবে দায়িত্বই বুঝে পায়নি, তার আগে বিএনপিরই বলা যায় শরিক একসাথে পথ পাড়ি দেওয়া, সেই দলের এই শর্তকেই সরাসরি ব্ল্যাকমেইল নয়? জামাতের এই কড়া অবস্থানের বিপরীতে বিএনপি কি দমে যাওয়ার পাত্র নয়? বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ অত্যন্ত কড়া ভাষায় তাদের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিএনপির যুক্তিগুলো লক্ষ্য করুন। বিএনপি বলছে তারা জনগণের ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, কোনো বিশেষ পরিষদের সদস্য হিসেবে নয়। সংবিধান সংস্কারের জন্য যে গণভোট হয়েছিল তা আয়োজন করেছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিএনপি মনে করে সেই সময়ের নেওয়া কোনো সিদ্ধান্তের দায়ভার নতুন নির্বাচিত সংসদের উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। সালাউদ্দিন আহমেদের মতে যে কোনো সংস্কার হতে হবে সংসদের ভেতরে সাংবিধানিক নিয়ম মেনে, বাইরের কোনো পরিষদের মাধ্যমে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মানবেন না। এটি কি কেবলই আইনি লড়াই, নাকি ক্ষমতার ভাগাভাগি নিয়ে পর্দার আড়ালের কোনো দ্বন্দ্ব? এখন প্রশ্ন উঠতে পারে, এই জুলাই সনদ আর সংবিধান সংস্কার নিয়ে এত উত্তেজনা কেন? আমরা জানি জুলাইয়ের তথাকথিত বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য একটি গণভোটের আয়োজন করেছিল। সেখানে 77% মানুষ সংস্কারের পক্ষে ভোট দেয়। তবে এই ভোট নিয়ে
যথেষ্ট বিতর্ক আছে, বিভ্রান্তি আছে। পুরো ভোট ব্যবস্থাটা নিয়ে বিতর্ক আছে, বিভ্রান্তি আছে, কিন্তু গণভোটের রায় টেম্পার করে হার পক্ষে দিয়েছে, যে এতে কোনো সন্দেহ নাই, খুব একটা সন্দেহ করা উচিত না। জামাত মনে করছে এই গণভোটের রায় হচ্ছে সর্বোচ্চ, তাই এই রায় বাস্তবায়নে শপথের দিন থেকে কাজ শুরু করতে হবে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার একটু ভিন্ন পথে হাঁটতে চায়। তারা চায় আগে ক্ষমতা সুসংহত করতে এবং ঠান্ডা মাথায় খতিয়ে দেখতে এই সংস্কার দেশের জন্য দীর্ঘমেয়াদে কতটা ইতিবাচক হবে। এখানেই তৈরি হয়েছে বড় ফাটল। জামাত চাইছে দ্রুত আমূল পরিবর্তন, আর বিএনপি চাইছে স্থিতিশীলতা এবং সংসদীয় সার্বভৌমত্ব। দর্শক, আজ এই ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনীতির জন্য এক অশনি সংকেত কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে। শপথের প্রথম দিনেই যদি প্রধান দুই শক্তির মধ্যে এমন আস্থাহীনতা তৈরি হয়, তবে আগামী দিনে সরকার পরিচালনা কতটা চ্যালেঞ্জিং হবে। জামাত অবশেষে হুঙ্কার দেওয়ার ফলেও শপথ নিয়েছে এবং সংসদ সদস্য হিসেবেও শপথ নিয়েছে, এবং তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছে। বিশ্ববাসী দেখছে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা। সেখানে শুরুতেই একটা বিশৃঙ্খলা নেতিবাচক বার্তা দিতে পারে বিশ্ববাসীকে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই তারেক রহমানের সামনে এখন সব থেকে বড় পরীক্ষা, কিভাবে তিনি জামাতকে শান্ত করবেন এবং নিজের দলের অবস্থান বজায় রাখবেন। বাংলাদেশের রাজনীতিতে নাটকীয়তা নতুন কিছু নয়, কিন্তু শপথের দিনে জামাতের এই সমর্থি ধারণ দেশের মানুষকে নতুন করে ভাবিয়ে তুলছে। সংবিধান সংস্কার কি সত্যি সময়ের দাবি, নাকি এটি কেবলই রাজনৈতিক দাবার চাল? আমরা বিগত 1.5 বছরে দেখেছি, কিন্তু এই যে জুলাই সনদ বা এগুলো নিয়ে বিএনপির কিন্তু খুব একটা আগ্রহ ছিল না। এই যে সংবিধান বারবার পুনর্লেখন, সংবিধান রদ ইত্যাদি বিভিন্ন সাউন্ড তুলছিল, কিন্তু বিএনপির এ ব্যাপারে কোনো, অর্থাৎ সংবিধানের বিরোধী কোনো কর্মে বিএনপি কিন্তু কোনোভাবে যেতে চায়নি। এক প্রকার বাধ্য হয়ে জামাত, এই উগ্রবাদী প্রতারক দল জামাত এবং জামাত সমর্থিত ইউনূস সরকার এক প্রকার বাধ্য হয়ে বিএনপিকে ওই পথে নিয়ে গেছে। এমনকি বিএনপি সবসময় বলে এসছে যে তারা কোনো দলের নিষিদ্ধতা চায় না। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তাদের কিন্তু সায় ছিল না। শেষ পর্যন্ত যখন জামাতের মদদে ইউনূস সরকার বা ইউনূস সরকারকে দিয়ে জামাত যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, আজকে এই যে জামাতের এত সদস্য দেখছেন সংসদে, 10 জন সদস্য এদের পাবেন না যদি অ্যাকচুয়াল বাংলাদেশে ভোট হয় বা অ্যাকচুয়াল রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়। আওয়ামী লীগ যদি থাকে, এই নানা কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে সেই আওয়ামী লীগের ফাঁকা জায়গাটা তারা দখল করতে চেয়েছিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। পরে আমি বলবো যে বিএনপি এক প্রকার বাধ্য হয়ে নিষিদ্ধ করার পর সায় দিয়েছে যে ঠিক আছে। সোজা কথা, বিএনপির যে কোনো ভাবে ক্ষমতায় আসার দরকার ছিল। ক্ষমতায় যদি না আসতো, আজকে এই জঙ্গি জামাত বাংলাদেশকে একটা ভিন্ন রাষ্ট্রে পরিণত করত। আবারও দেশের মানুষকে বলবো যে বিএনপিকে ক্ষমতায় এনেছেন। হ্যাঁ, অনেকে আওয়ামী লীগ বলবে যে এখন ধৈর্য ধরুন, এই বিএনপি আওয়ামী লীগকে ফেরাবে। না ফেরালে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি এটা খুব ভালো করে জানেন। আমরা কোনো বাংলাদেশের উগ্রবাদী শক্তি মাথা উঁচু করে দাঁড়াক, এটি কখনোই চাই না। আমরা মধ্যপন্থার রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের মধ্যেই থাকতে চাই। হ্যাঁ, অনেক এই দুটো দলের মধ্যে অনেক অনিয়ম, অনেক নানা রকম বিশৃঙ্খলা আছে, অসংগঠিত ব্যাপার আছে, কিন্তু তারপরে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি এই দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। আজকে এই যে জুলাই সনদ সংবিধান ছুড়ে ফেলা, আজকে আপনারা বাংলাদেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার ফলে এরা যে একটা বাংলাদেশকে নতুন রূপে, নতুন স্বাধীনতার বাংলাদেশ রূপ দিতে চেয়েছিল, পারবে না। বিএনপি এগুলো কিচ্ছু করতে দেবে না। শুধুমাত্র আপনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিএনপিকে সংসদে পাঠিয়েছেন এজন্যই। বিএনপি সংবিধানের বাইরে এক চুল হাঁটবে না। সংবিধান যদি সংশোধন করতে হয়, সংসদে আমার সংবিধান সংশোধনের নিয়ম আছে, সেভাবেই সে পথেই বিএনপি যাবে। আজকে প্রথম দিনের হুঙ্কারে কিন্তু সেটাই মনে হলো। দর্শক, আপনার কি মনে হয়, জামাতের এই দাবি কি যৌক্তিক, নাকি বিএনপির অবস্থান সঠিক?
কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে প্রতিহিংসা নয়, সম্প্রীতির বাংলাদেশ, পটুয়াখালী থেকে পঞ্চগড়, রাজনীতির নতুন সমীকরণ। দর্শক, আমরা এই মুহূর্তে বাংলাদেশে এমন এক সন্ধিক্ষণে বা ট্রানজিশন পিরিয়ডে দাঁড়িয়ে আছি, যে মুহূর্তে যে কোনো সময় একটা নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। মানে মাঝখানে আগামীকাল ব্রেক দিয়ে হয়তো একটা 16 বা 17 তারিখের মধ্যেই বাংলাদেশ একটি নতুন সরকার পেতে যাচ্ছে। কিন্তু এই অবস্থায় আমরা কেমন বাংলাদেশ চাইছি, নতুন যে দলটি সরকারে আসছে সেই সরকারটি কেমন শাসন করবে, সেটি না দেখে, অন্ততপক্ষে 2-3 মাস না দেখে বলা যাবে না বা সমালোচনা করাও যাবে না। তবে বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর গত 1.5 বছর যাবত তাদের দলের যে ভূমিকা ছিল সেটি কিন্তু চরম বিতর্কিত ভূমিকা। এটি অন্য কারো প্ররোচনায় হোক, উস্কানিতে হোক বা যেভাবেই হোক, কিংবা দীর্ঘ আওয়ামী লীগের 16 বছর ক্ষমতাকাল তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, সেই জায়গা থেকে ক্ষোভে হোক, দুঃখে হোক, তারা যে তাণ্ডব চালিয়েছে সেটি কিন্তু একটা সীমাহীন নেতিবাচক ঘটনা ছিল। কিন্তু আমরা নির্বাচন পরবর্তী সময়ে দেখলাম, এই নির্বাচনের পরে যে কয়েকদিন আমরা কিন্তু বিশেষ করে বিগত সময়ে যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোথাও কোনো নেতিবাচক ঘটনা, বিএনপির পক্ষ থেকে তাদের উপরে কোনো নেতিবাচক ঘটনা তো দেখিনি, বরং আমরা ইতিবাচক ঘটনায় দেখেছি। কেমন আছে আমাদের এই প্রিয় স্বদেশ বাংলাদেশ? এই মুহূর্তে প্রশ্নটা করতেই হচ্ছে, যে দেশটা গত কয়েক মাসে রক্তক্ষয়ী সংঘাত, চোখের জল আর অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে, সেই দেশে এখন সূর্যের আলোটা ঠিক কেমন আমরা প্রশ্ন করতেই চাই। বন্ধুরা, নির্বাচন পরবর্তী বা সরকার পরিবর্তনের সময় নিয়ে আমাদের সবার মনে একটা বড় শঙ্কা ছিল। আমরা ভয় পাচ্ছিলাম আবার কি সেই পুরনো প্রতিহিংসার রাজনীতি ফিরে আসবে, অর্থাৎ আজ থেকে 1.5 বছর আগে আওয়ামী লীগ পতনের সাথে সাথে যে বিস্ফোরণ ঘটেছিল সারা বাংলাদেশে, বিশেষ করে আওয়ামী লীগারদের ঘর বাড়ি যেভাবে ভাঙচুর, আগুন দেওয়া, যেভাবে মানুষ খুন করা হয়েছিল, তেমন কিন্তু একটা শঙ্কা ছিল আমাদের মনে। প্রশ্ন যাচ্ছিল সবার যে আবার কি পাড়ায় পাড়ায় আগুন জ্বলবে। কিন্তু গত কয়েকদিনে মাঠ পর্যায় থেকে এমন কিছু চিত্র উঠে এসেছে যা আমাদের যেমন অবাক করেছে, তেমনি নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। আজ আমরা কথা বলতে চাই, বাংলাদেশ কি সহিংসতার পথে হাঁটছে নাকি এক অনন্য সহাবস্থানের নতুন নজির গড়তে যাচ্ছে? আমরা যদিও গতকালকে দুটো বিষয় নিয়ে একটু হাইলাইট করবার চেষ্টা করেছি, কিন্তু তারপরে আজকে আবারও আমরা একটু কথা বলতে চাই সেই বিষয়গুলো নিয়ে। প্রথমে নজর ফেরানো যাক উত্তরের জেলা পঞ্চগড়ের দিকে। সেখানে যা ঘটেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কমই দেখা যায়। আমরা দেখেছি বিএনপি নেতা আবু দাউদ প্রধান নিজ উদ্যোগে সশরীরে উপস্থিত থেকে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের কার্যালয় খুলে দিচ্ছেন, এবং এই কার্যালয়টি সেখানে জামাতে ইসলামী তালা বন্ধ করে রেখেছিল। কিন্তু নির্বাচনের পরের দিন একজন বিএনপি নেতা এই কার্যালয়টি খুলে দিলেন। একটু চিন্তা করুন তো, যেখানে সচরাচর আমরা দেখি এক দল ক্ষমতা এলে অন্য দলের অফিস ভাঙচুর বা দখল হয়, সেখানে একজন বিজয়ী নেতা অন্য দলের অফিস সচল করতে এগিয়ে আসছেন। এটিকে কেবল একটি খবর না, এটি একটি বার্তা। এটি সেই বৈষম্যহীন আর প্রতিহিংসা মুক্ত বাংলাদেশের বার্তা যার স্বপ্ন আমরা সব সময় দেখে থাকি। অনুরূপ দৃশ্য দেখা গেছে পটুয়াখালীর গলাচিপাতেও। সেখানেও আওয়ামী লীগ অফিস উদ্ধারের খবর পাওয়া গেছে। এই যে অফিস দখল সংস্কৃতির বিপরীতে অফিস রক্ষা বা অফিস খুলে দেওয়ার সংস্কৃতি, একে কি আমরা রাজনীতির নতুন সূর্যোদয় বলতে পারি না? তবে মুদ্রার উল্টাপিঠও আছে। দেশের মানুষ শান্তিকামী, কিন্তু তারা অন্যায় ভুলে যায়নি। মাঠ পর্যায়ের খবর বলছে সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়েছে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং
গত 2024 জুলাই মাসের গণ আন্দোলনের নামে নাশকতার সাথে জড়িত কিছু গোষ্ঠী, বিশেষ করে এনসিপি এবং জামাত শিবিরের নির্দিষ্ট কিছু অংশের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের খবর পাওয়া যাচ্ছে। এখানে একটি বিষয় খুব পরিষ্কার করা দরকার, মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা চায় বিচার, কিন্তু তারা চায় না আইন নিজের হাতে তুলে নিতে। যারা 24 জুলাই মাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, নিজেরা হামলা করে হত্যা করেছে এবং সেই সরকারের উপর দায় চাপিয়ে দিয়েছে, বা দেশের সম্পদ নষ্ট করেছে, আপনাদের মনে আছে বিটিভি ভবন, সড়ক ভবন এবং বিভিন্ন ভবন পুড়িয়ে দেওয়ার কথা নিশ্চয়ই মনে আসছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি এখন গণদাবিতে পরিণত হবে বা হতে যাচ্ছে। সাধারণ মানুষের এই ক্ষোভ কোনো দলীয় এজেন্ডা নয়, বরং এটি ন্যায়ের পক্ষে এক স্বতঃস্ফূর্ত অবস্থান। বন্ধুরা, আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকবে। গণতন্ত্র মানেই তো মতের ভিন্নতা, কিন্তু সেই ভিন্নতা যেন কখনোই প্রতিহিংসায় রূপ না নেয়। আমরা দেখেছি গত 15-16 বছর বা তার আগে 2001 থেকে 6 আমলে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল, তখনও কিভাবে এক দল অন্য দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করেছে। বিশেষ করে 2001-6 আমলে বিএনপি জামাত আওয়ামী লীগের উপর দমন পীড়ন চালিয়েছে। আপনাদের 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা ভুলে গেলে চলবে না, এবং এরকম নানা রকম ঘটনার কথা ভুলে গেলে চলবে না। তারই প্রতিশোধ বলুন আর প্রতিহিংসা বলুন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে 16 বছর বিএনপির উপরেও দমন পীড়ন চালিয়েছে। এগুলো অস্বীকার করবার কোনো উপায় নেই। ফলাফল কি হয়েছে? সাধারণ মানুষের জানমালের ক্ষতি, উন্নয়ন বাধাগ্রস্ত হওয়া এবং আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া। পঞ্চগড়ের সেই বিএনপি নেতার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাজনৈতিক অফিস একটা কাঠামো মাত্র, কিন্তু মানুষের মন জয় করাটাই আসল রাজনীতি। আপনি যদি প্রতিপক্ষের অফিস খুলে দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, তবেই আপনি প্রকৃত নেতা। বর্তমান সময়ের তরুণ প্রজন্ম এই পজিটিভ পলিটিক্স বা ইতিবাচক রাজনীতি দেখতে চায়। এর সাথে একটু বলে নেওয়া ভালো যে বিগত 1.5 বছরে বাংলাদেশে যা কিছু ঘটেছে, এর পেছনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর একটি ইন্ধন বা মদদ আছে। এই যে জেলে বন্দী দাগী অপরাধীদের, জঙ্গিদের ইউনূস সরকার ক্ষমতায় এসে কিন্তু জেল থেকে মুক্ত করে দিয়েছে। আরেকদিকে জামাতের মতো সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং জামাতের উস্কানিতে বিএনপি কিন্তু অনেকটা ভুলের ফাঁদে পা দিয়েছে। আমি উদাহরণ দিয়েই বলি যে এই যে ধানমন্ডি 32 নম্বর, বিএনপি তো মুক্তিযোদ্ধার দল, বিএনপি তো প্রতিষ্ঠা করেছে একজন বীর মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযুদ্ধের মহান সেনানী, একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানও তো 32 নম্বরকে শ্রদ্ধা করতেন। 32 নম্বর ভাঙ্গার মূল হোতাকে, উস্কানিদাতাকে নিশ্চয়ই জামাতের অনলাইন আমির পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেন, তারা উস্কানি দিয়ে 32 ভাঙ্গার প্রেক্ষাপট তৈরি করেছে। সেখানে সেই ভুলে বিএনপির লোকজন গিয়ে পা দিয়েছে। আমি যদি ভারত বিরোধিতার উদাহরণ দিয়ে থাকি, ভারত জামাতকে কখনোই কোলে তুলবে না, মানুন আর না মানুন, সাম্প্রদায়িক শক্তিকে কোলে তুলে টানবে না। ভারত বিরোধিতা করে জামাত স্বাভাবিকভাবে। সেই উস্কানিতে, সেই বিরোধিতায় বিএনপি কিন্তু গত 1.5 বছরে পা দিয়েছিল। আপনাদের রিজভিয়ামতের কথা মনে আছে, তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে দেওয়ার কথা মনে আছে। কিন্তু 2025 জুনের পর থেকে বিএনপি কিন্তু হঠাৎ করে ইউটার্ন, ভারত বিরোধী কোনো কথাবার্তা, কোনো আচরণ আর দেখা যায় না। আমি বলবো বিএনপি গত 1.5 বছরে যে ভুল কর্মকাণ্ডগুলো করেছে, সেগুলো কিছুটা এই যে সাম্প্রদায়িক শক্তির উস্কানিতেও করেছে, ভুলের ফাঁদে পা দিয়েছে। এবং ভুলের ফাঁদে পা দিয়ে বিএনপির জীবন কিন্তু শেষ হয়ে যেতে বসেছিল। যখন থেকে বিএনপি শুদ্ধতার জায়গায় আসা শুরু হয়েছে, তারেক রহমানের সাথে ভারতীয় কর্তৃপক্ষ যখন লন্ডনে বৈঠক শুরু হয়েছে, কিংবা ঢাকায় বিএনপি নেতাদের সাথে ভারতের বৈঠক হওয়া শুরু হয়ে গেছে, তখনই কিন্তু বিএনপি ইউটার্ন করতে বাধ্য হয়েছে এবং এখানেই বিএনপির জয় হয়েছে। বিএনপি যদি সেই বৈঠকগুলোতে ইতিবাচক সাড়া না দিত,
ভারত বিরোধিতায় মত্ত থাকতো, আজকে কিন্তু বিএনপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা ছিল না। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশের মসনদে জেকে বসতো, যেহেতু পশ্চিমারা চাইতো সেহেতু তারা কিন্তু বসে যেত। বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে, আগামী দিনে আরো শুভবুদ্ধির উদয় হবে। এবার আমি আপনাদের কাছে ফিরতে চাই। এই ভিডিওটি যারা দেখছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন। আপনার এলাকার পরিস্থিতি কেমন? সেখানে কি রাজনৈতিক সহাবস্থান বজায় আছে, নাকি এখনো অস্থিরতা বা ভয়ের পরিবেশ বিরাজ করছে? আপনার আশপাশে যদি এমন কোনো সম্প্রীতির উদাহরণ থাকে, যেমনটা আমরা পঞ্চগড়ে দেখলাম, তবে আমাদের কমেন্ট করে জানান। আবার যদি কোথাও অবিচার বা দখলদারিত্ব দেখেন, সেটিও গঠনমূলকভাবে তুলে ধরুন। আপনার দেওয়া তথ্য অন্যদেরও সচেতন করতে এবং প্রশাসনকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে। মনে রাখবেন, আমরা কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না, আমরা কথা বলছি বাংলাদেশের পক্ষে, একটি নিরাপদ, শান্ত ও বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে প্রতিহিংসার পৌরনুভূত, অন্যদিকে সম্প্রীতির নতুন ভবিষ্যৎ। আমরা কোন পথ বেছে নেব তা নির্ভর করছে আমাদের ওপর। আবু দাউদ প্রধানদের মতো মানুষরা যখন এগিয়ে আসেন তখন আশা জাগে, যখন সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করে তখন সাহস জাগে। আসুন আমরা সবাই মিলে এমন এক পরিবেশ তৈরি করি যেখানে কোনো মাকে তার সন্তানের জন্য কাঁদতে হবে না, কোনো রাজনৈতিক কর্মীকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হবে না। রাজনৈতিক মতাদর্শ আলাদা হোক, কিন্তু আমাদের দেশটা তো একটাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই সম্প্রীতির বার্তা সবার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসুন আমাদের এই প্রিয় লাল সবুজের পতাকাকে। আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুহীন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্র মুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্র মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝায়। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।